বাবা বাবা বাবা, আজ দেখি রাজসভা পরিপূর্ণ। আহ, এই পরিপূর্ণ শোভা দেখে মনটা বড়ই আনন্দিত হয়। মহারাজের জয় হোক। নবাব বাহাদুরের একটা পত্র আছে মহারাজ। পড়ে ফেলো শুনি, নবাব বাহাদুর কি বলতে চান? মহারাজ, রাজ্যে খুব দুর্যোগ ঘনিয়ে আসছে। ইংরেজ সেনা মুর্শিদাবাদ আক্রমণ করবে বলে তৈরি হচ্ছে। এই সময় নবাব বাহাদুর তার সমস্ত অঙ্গরাজ্যকে খবর দিচ্ছে নবাবের পাশে দাঁড়াবার জন্যে, যাতে ইংরেজদের এই যুদ্ধে পরাস্ত করতে পারে। এই সকাল সকাল একটা সুযোগ এসেছে, এটাকেই ভালোভাবে হাতে নিতে হবে। মহারাজ, রাজসভা শেষ হবার পর আপনার সঙ্গে দীর্ঘ আলোচনা করব। নবাব বাহাদুরের দূত আজ রাতে বিশ্রাম করুক, কাল সকালে আমরা আমাদের মতামত জানিয়ে দেব। মতামত আবার নতুন করে জানানোর কি আছে? আমরা তো ইংরেজদের সঙ্গে লড়বো নবাব বাহাদুরের হয়ে। সে তো বটেই মহারাজ, কিন্তু তবুও একটা আলোচনার প্রয়োজন আছে। দূত, তুমি বিশ্রাম নাও। মহারাজ কাল সকালে তার মতামত জানাবেন। যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা, কিছু একটা পরিকল্পনা মন্ত্রীর দুষ্টু মাথায় ঘুরপাক খাচ্ছে। মহারাজ, একটা প্রশ্ন মন্ত্রী মশাইকে করতে চাই, যদি আপনি অনুমতি দেন মহারাজ। তুমি আবার প্রশ্ন করবে? আচ্ছা বেশ, কর কর কর। মন্ত্রী মশাই, মহারাজ তো তার মতামত জানিয়ে দিলেন এবং যথার্থই বলেছেন। তা সত্ত্বেও গোপন পরামর্শটা কি, ওটা আমাদের একটু পরিষ্কার করে দিলে ভালো হয়। মহারাজ, গোপালের এই প্রশ্ন আমাকে অত্যন্ত আহত করলো। আমি অপমানিত বোধ করলাম। একটা বাড়ির কাছে আমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, গোপাল, তোমার এই কাজের জন্য তোমাকে আমি আজকের জন্য বহিষ্কার করলাম। মন্ত্রী মশাইকে অপমান করে তুমি কিন্তু ভালো করোনি, এটাই তোমার উপযুক্ত শাস্তি। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। আমি আজকের মতো রাজসভা থেকে চললাম। আপদটা গেল। কি গো, এত তাড়াতাড়ি রাজসভা থেকে ফিরে এলে? আজ মহারাজ ভালোবেসে একটু তাড়াতাড়ি ছুটি করে দিলেন গিন্নি। ভালোবেসে ছুটি? কি কেন গো? ওই মন্ত্রী মশাইকে একটু রাজসভা সম্পর্কিত কথা জিজ্ঞাসা করেছিলাম বলে। কি যে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলছো, আমি তো কিছুই বুঝতে পারছি না। একদিন ছুটি পেয়েছি, ঘরের চালটা একটুখানি ভালো করে ছড়িয়ে নি। কাল থেকে তো আবার সকালে নাকে মুখে গুঁজে যাব। তবে একটা কথা তোমাকে বলে রাখি গিন্নি, মহারাজ যদি মন্ত্রীর প্ররোচনায় আমার সঙ্গে এইভাবে ব্যবহার করেন, তাহলে আমি চিরকালের মতো কৃষ্ণনগর থেকে বিদায় নেব, এই বলে দিলাম। ও মা গো, কি অলক্ষণে কথা গো! মহারাজের ওখান থেকে চলে গেলে খাবে কি? গিন্নি, একটা কথা মনে রেখো, যে খায় চিনি তারে যোগান চিন্তামণি। মহারাজ, আমি বলি কি, নবাব বাহাদুরের সাথে সামনাসামনি বসে কথা বলাটা খুব দরকার। তাই কাল দূতকে নিয়ে নবাব বাহাদুরের কাছে আপনার বার্তা পৌঁছে দিতে আমি যাব আপনার প্রতিনিধি হয়ে। বাহ বাহ বাহ, এটা তো বেশ ভালো কথা বলেছো। আমার প্রতিনিধি হয়ে কথা বলার তো দরকার আছে। মহারাজ, এটা গোপন পরামর্শ। এটা কি খোলা রাজসভায় সবার সঙ্গে করা উচিত? একদম ঠিক করেছো, মন্ত্রীর মতো কাজ করেছো। তুমি এক্ষুনি খাজাঞ্চির কাছে পথ খরচা হিসেবে কিছু নিয়ে নাও, আর কাল সকালে তুমি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হয়ে যাও। আপনার আদেশ শিরোধার্য মহারাজ, আমি আসি। আপনি নাকি আজ রাজসভায় গোপালকে বহিষ্কার করেছেন? কেন মহারাজ, গোপাল কি এমন অন্যায় করলো? সীমাহীন অপরাধ রানী। গোপাল প্রশ্রয় পেয়ে পেয়ে মাথায় উঠে দাঁড়িয়েছে, রাজকার্যে বাধা সৃষ্টি করে। আপনি গোপালকে যাই করুন না কেন, গোপাল কিন্তু এই কৃষ্ণনগরের একটা সম্পদ। সেটা আপনি আজকে না বোঝেন, ভবিষ্যতে বুঝবেন। আর এই যে মন্ত্রী, যার প্রতি আপনার এই অগাধ বিশ্বাস, সেটা খুব তাড়াতাড়ি চলে যাবে, এটাও আমি আপনাকে বলে দিলাম। রানীমা, প্রহরী এসে গেছে। প্রহরী, তুমি এক্ষুনি যাও গোপালের কাছে, বলবে কালকে একান্তে আমার সঙ্গে দেখা করতে। আমি রাজবাড়ির মন্দিরে থাকবো, ওইখানে খুব সকালে গোপাল যেন আমার সাথে দেখা করে। ঠিক আছে রানীমা।
রানীমা তোমায় কত বিশ্বাস করে না? রানীমা তো এই কৃষ্ণনগরের মা গিন্নি। তাও তুমি কৃষ্ণনগর থেকে চলে যাবে বলছো? হ্যাঁ, অনেক দুঃখে বলেছি গো গিন্নি। না, আর বলবো না। গোপাল দাদা, গোপাল দাদা, গোপাল দাদা, কাল রানীমা রাজমহলের মন্দিরে থাকবেন। তুমি কাল খুব সকালে রানীমার সঙ্গে দেখা করো। প্রহরী, তুমি রানীমাকে গিয়ে বলে দাও যে আমি নির্দিষ্ট সময়ে মন্দিরে উপস্থিত থাকবো। রানীমা, গোপাল দাদা দাঁড়িয়ে আছে। গোপাল এখানে এসো। তোমাকে যেটা বলার জন্য ডেকেছি সংক্ষেপে সেটা বলে দিই। বলুন রানীমা। আমি একটা খারাপ দিক দেখতে পাচ্ছি। মন্ত্রী আজ সকালে মুর্শিদাবাদ গেছে নবাব বাহাদুরের কাছে। জানি না মন্ত্রী মশাইয়ের কি মনের ইচ্ছে। মহারাজ তোমাকে যাই বলুক, কৃষ্ণনগর তোমাকে চায়। তুমি বহুবার কৃষ্ণনগরকে বিপদ থেকে উদ্ধার করেছো, এই বিপদেও তুমি থাকবে। মন্ত্রী পুরুষের কার্যকলাপের উপর আমার ভরসা নেই। আমি তোমাকে অনুরোধ করছি গোপাল। ছি রানীমা, আমাকে আমাকে পাপের ভাগই করবেন না আপনি রানীমা। আপনি আপনি আমাকে আদেশ করবেন, অনুরোধ করবেন না। মা, মা, আপনার আদেশ শিরোধার্য রানীমা। আমি আমি মহারাজকে ছেড়ে কোথাও যাব না রানীমা। এতক্ষণে আমার মন্ত্রী মুর্শিদাবাদ পৌঁছে গেছে বলেই মনে হয়। কি বলো বৈজ্ঞানিক? হ্যাঁ মহারাজ, সময় বিচার করে এইটুকু বলাই যায় যে এই মন্ত্রীমশাই এখন নবাব বাহাদুরের দরবারে উপস্থিত। হ্যাঁ। কি মন্ত্রী, রাজা কৃষ্ণচন্দ্র কি বলছে? নবাব বাহাদুর, মহারাজের মতিগতি ঠিক ভালো বুঝছি না। সে কি? হ্যাঁ উজির মশাই, সেটাই তো বিপদে। মহারাজ ভয় পাচ্ছেন। মহারাজ ইংরেজদের চটাতে চাইছেন না। বটে, কৃষ্ণচন্দ্র এত দ্বিমত, নবাবের আজ্ঞা পালন করে না। আপনি কিছু ভাববেন না নবাব বাহাদুর। আরে আমি তো আছি, আমার ওপর ভরসা রাখুন। আমি বেঁচে থাকতে ইংরেজরা মুর্শিদাবাদ এবং কৃষ্ণনগরের কোনো ক্ষতি করতে পারবে না। গোপাল কি ভাবছে? গোপালের কি মত? গোপালই যত নষ্টের গোড়া নবাব বাহাদুর। গোপাল মহারাজের কানে মন্ত্র দিচ্ছে, আর মহারাজ গোপালের কথায় নাচছেন। আমার কোনো কথাই শুনছেন না। আচ্ছা, গোপালের এত উন্নতি হয়েছে, এই বিপদ থেকে উদ্ধার করতে দাও, তারপর দেখছি কত ধানি কত চাল। নবাব বাহাদুর, আমার একটা আর্জি আছে আপনার কাছে। নির্ভয় তুমি তোমার আর্জি জানাও আমার কাছে। আমি জান প্রাণ দিয়ে আপনার পাশে দাঁড়িয়ে ইংরেজদের সাথে লড়ব। বিনিময়ে শুধু কৃষ্ণনগরের মহারাজা আমাকে বানিয়ে দিন। তুমি আমার জন্য এতটা করবে, আর আমি তোমাকে এইটুকু দান করতে পারবো না? কথা দিলাম, ইংরেজদের হারিয়ে দিয়েই আমি মহারাজকে গদিচ্যুত করব, আর তোমাকে সেই সিংহাসনে বসাবো। জয় জয় নবাব বাহাদুরের জয়। একটা বাঁধা টপকালাম। এবার ইংরেজ সাহেবের কাছে গিয়ে ইংরেজ সাহেবের ভরসা পেতে হবে। আমি এখন চলি, অনেক কাজ পড়ে আছে তো। মন্ত্রী মশাই যে কি ঘন্ট পাকাতে গেছেন আমি বুঝতে পারছি। এখন এইটা মেরামত করতে হবে। দরকার পড়লে আমি চলে যাব মুর্শিদাবাদ, জানতে হবে মহারাজ সম্পর্কে কি কথা বলেছে। তার মানে তুমি কি বলিতে চাহিছ যে তুমি আমাদের হেল্প করিবে? পূর্ব সাহেব, আমাদের রাজা কৃষ্ণচন্দ্র রায় খুব বাজে রাজা। প্রজারা খুব রেগে আছে। তাই নাকি? যাহা হইলে ইহা খুব ভালো সংবাদ আছে। আমাদের কি করিতে হইবে? আপনাদের রাজ্য জয় হয়ে গেলে শুধু কৃষ্ণনগরের আমাকে রাজা করে দেবেন। আমার রাজা হওয়ার খুব বাসনা। আনফেথফুল টিচার। তোমার কোনো চিন্তা নাই, আমরা চিটারদের সঙ্গে খুবই ভালো ব্যবহার করিয়া থাকি। তুমি আমার কাজ করিয়া দাও, আমি তোমার কাজ করিয়া দিব। ব্যাস ব্যাস, আপনাদের কথা মানে হাতির দাঁতের মতো। ওই একটা হিন্দি কথা জানি সাহেব, বলো বলো। মরদ কা বাত হাতি কা দাঁত। হ্যাঁ, আর একটা অনুরোধ আপনার কাছে, একটা ছাউনি কৃষ্ণনগরে করুন, তাতে আমার কথা বলতে সুবিধা হবে। ঠিক আছে, কালিকায় আমরা একটা ছাউনি কৃষ্ণনগরে করিব। ব্যাস, তাহলে আমি নির্ভয়ে কৃষ্ণনগরে যাই। তোমার সঙ্গে আমার কৃষ্ণনগরে দেখা হবে। হ্যাঁ,
গোপাল, তোমার উপরে আমার অগাধ বিশ্বাস। আমি কয়েকদিন ধরেই দেখছি তোমার সঙ্গে মহারাজ, মন্ত্রীমশাই এবং আরো বাদবাকি সভাসদরা খুব খারাপ ব্যবহার করছে। ছাড়ুন তো সব, আমার চিন্তা অন্য জায়গায়, বুঝলেন? মন্ত্রীমশাই কতটা খারাপ কথা মহারাজ সম্পর্কে বলেছেন সেটাই আন্দাজ করতে পারছি না, ওটা জানতে হবে। কিভাবে জানবে? কাল মন্ত্রীমশাই রাজসভায় এলে আমি মুর্শিদাবাদ যাব, ঘাটা জায়গাটা মেরামত করতে হবে তো। তোমার সাহায্য লাগবে বৈজ্ঞানিক। গোপাল, আমি কৃষ্ণনগর, মহারাজ এবং তোমার জন্য সব সময় তৈরি থাকি। আমি জানি বৈজ্ঞানিক। ও মন্ত্রী, আর এই সেনাপতি আজকে অনুপস্থিত কেন? আরে কি হয়েছে, তার কিছু খবর টবর পেয়েছো? মহারাজ, সেনাপতি প্রচন্ড জ্বর, বমি এবং তার সঙ্গে তার হাতে পায়ে জল শুকোচ্ছে না। কেন কেন কেন? হাতে পায়ে জল শুকোচ্ছে না কেন? তার মানে মহারাজ ওই সেনাপতি সকাল থেকেই ঘর বাইরে করছে আর কি, তাই তার হাত পায়ের জল আর শুকোচ্ছে না। তাই তো, এ তো বড় চিন্তার বিষয়। রাজবৈদ্য বরং সেনাপতিকে একবার দেখে আসবে। আমি সকালে খবর পেয়ে প্রথমে ওই সেনাপতির ঘরে গিয়ে দেখে তারপর ওষুধ দিয়ে এসেছি মহারাজ। বাবা বাবা বাবা, খুব সুন্দর কথা। তাহলে ওষুধ পড়েছে নিশ্চিত হওয়া গেল। কেমন দেখলে? খুব দুর্বল মহারাজ, তবে তবে বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। বেশ বেশ বেশ। তা মন্ত্রী, এবার কথায় আসি। মুর্শিদাবাদে সব কুশল মঙ্গল আছে তো? আমি সব কুশল মঙ্গল করেই এসেছি মহারাজ। সেটা কতটা আমাকে দেখতে হবে, কালকেই আমাকে মুর্শিদাবাদ ছুটতে হবে। মহারাজ, সেনাপতি যখন নেই, যুদ্ধের সব দায়িত্ব আমি নেব। হ্যাঁ, বলো কি? তুমি যুদ্ধের দায়িত্ব নেবে? বাবা 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 বাবা। আমি একবার গোলাখানায় যাই, কত বারুদ আমার আছে সেটা দেখে আসা কর্তব্য। এই সময় যখন সেনাপতি নেই, যখন তখন যুদ্ধ লাগতে পারে। মন্ত্রী, আমি আমি আনন্দে আত্মহারা হচ্ছি। যত তোমাকে দেখি ততবার আনন্দ বাড়ছে। যাও যাও যাও, দেখে এসো। আমি এই যাচ্ছি আর এই আসছি। আবার কিছু একটা ঘাপলা করতে গেল, এসে বলবে গোলা বারুদ নেই। আমি নিশ্চিত যে যোগ্য হাতে কৃষ্ণনগরের ভার আছে। কি বলো পণ্ডিত? সে আর বলতে মহারাজ, আমাদের মন্ত্রী সব দিক থেকে চৌকস। মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। গোলাখানায় বারুদ গোলা সব শূন্য। এক্ষুনি কিছু অর্থের প্রয়োজন, আমি বারুদ গোলা নিয়ে আসি। এইসব কাজে কোনো অনুমতির প্রয়োজন নেই। যাও যাও যাও, খাজাঞ্চির কাছ থেকে যত টাকা লাগে নিয়ে গোলা বারুদ নিয়ে এসো। মহারাজ, আমি এক্ষুনি লোক পাঠিয়ে গোলা বারুদ মজুত করছি। রাত্রিবেলা সব গোলা বারুদ ইংরেজদের শিবিরে নিয়ে যেতে হবে। সাহেবদের হাতে তুলে দিয়ে ওখান থেকে কিছু অর্থ নিয়ে নেব। বাহ, দুয়ে দুয়ে চার ঠিক হয়েই যাচ্ছে। বিজ্ঞানী, লঙ্কা এবং গোলমরিচ দিয়ে কি গোলা বানানো যায়? লঙ্কা, গোলমরিচ দিয়ে গোলা বানানো সম্ভব। এর মধ্যে আমার আবিষ্কৃত একটা রাসায়নিক দিয়ে দিলেই একেবারে গোলার মতো কামানের মধ্যে দিয়ে ছুটবে। হ্যাঁ, আমি লঙ্কা গোলমরিচের ব্যবস্থা করছি, আর কাল সকালে আমি মুর্শিদাবাদ যাচ্ছি। এই খবরটা শুধু আপনি জানলেন, কেমন? তুমি নিশ্চিন্তে যাও গোপাল। পুটি, এই পুটি, এই বাড়ি আছিস নাকি? হ্যাঁ, বাড়ি আছি। ভেতরে এসো গোপাল দাদু। কিছু খবর আছে গো গোপাল দাদু। হ্যাঁ শোন, তোদের সবার সঙ্গে আমার দরকার আছে। প্রথমে কাল থেকে চুপিসারে শুকনো লঙ্কার গোলমরিচ গুঁড়ো করতে হবে, বুঝলি? শুকনো লঙ্কা আর গোলমরিচ? হ্যাঁ, আর পুটি, তুই তোর সব বন্ধুদের বলে দিবি তারা যেন সবাই শুকনো লঙ্কা আর গোলমরিচ গুঁড়ো করতে শুরু করে দেয়। আমার অনেক লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো লাগবে, সব পরে বলবো। তোদের কাজ মন্ত্রীকে চোখে চোখে রাখা, বুঝতে পারলি? বুঝতে পেরেছি গোপাল দাদু, তুমি নিশ্চিন্তে থাকো।
বলো কি গোপাল, মন্ত্রী তো আমার কাছে উল্টো কথা বললো। নবাব বাহাদুর, যে উল্টো সে তো উল্টো কথাই বলবে। আমাদের মহারাজ নবাব বাহাদুরকে যুদ্ধে সাহায্য করতে প্রস্তুত আছে। জাহাপানা, কাল না আমারও মন্ত্রী মশাইয়ের কথা শুনে কিরকম যেন একটা সন্দেহ হয়েছিল। তুমি কি রকম উজির হে, তোমার সন্দেহর কথা আমাকে বলবে না? হতেই পারে নবাব বাহাদুর, বড় কাজে এইসব ছোটখাটো ভুল হতেই পারে। আর একটা কথা, যুদ্ধে আসবেন নাকে কাপড় বেঁধে আর চোখে কালো চশমা পরে। নাক, মুখ আর চোখকে সামনে রাখতে হবে, নইলে লঙ্কা গুঁড়ো আর গোলমরিচের ঝাল চোখ জ্বালিয়ে দেবে। আমাদের করে আবার ওই রাসায়নিক দেওয়া হচ্ছে কিনা তাই বললাম। আর তাহলে ইংরেজ বিজয় হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমি একটা উপহার নিয়ে এসেছি সাহেব। তুমি আমাদের উপহার দিতে আসিয়াছ, কি উপহার দিবে? রাজবাড়ির ভেতর থেকে গোলা বারুদ নিয়ে এসেছি আপনার হাতে তুলে দেব বলে। বাহ বাহ বাহ, তুমি বড় ভালো মানুষ আছে, তুমি আমাদের বন্ধু আছে। আমি আমার কথা রেখেছি সাহেব, আপনারাও আপনাদের কথা রাখবেন তো? নিশ্চয়ই নিশ্চয়ই, আমরা চিটারদের খুব খুব ভালো উপহার দিয়ে থাকি। খুব ভালো। কবে আক্রমণ করছেন? আমরা আক্রমণ করিব কাল বাদ পরশু। মন্ত্রীমশাই সাহেবের ছাউনিতে গেছে, গোপাল দাদু এলেই বলতে হবে। মন্ত্রী মশাই, একটা পদের ধাই লুকিয়ে থাক, মন্ত্রী কোথায় কোথায় যায় আমাদের দেখতে হবে। ওই মন্ত্রীমশাই আসছে, লুকিয়ে পড়। এবার বটা ঘটা বাড়িতে যেতে হবে। শুধু একটা জিনিস খচখচ করছে, গোপাল আজকে রাজসভাতে এলো না কেন? শুনলি তো, চল লুকিয়ে পিছু নি। চল। মহারাজ, গোপালকে জিজ্ঞাসা করুন কাল গোপাল কাউকে কিছু না বলে কামাই করেছে কেন। হ্যাঁ গোপাল, তুমি কালকে কামাই করেছো কেন? আমাকে একটা কাজে কাল একটু বাইরে যেতে হয়েছিল মহারাজ। একজনকে ভূতে ধরেছে তো, তার জন্য ওঝার বন্দোবস্ত করতে গেছিলাম। কাকে আবার ভূতে ধরেছে? ভূত তাড়িয়েছো? ওঝা ভূতের ব্যাপারটা বুঝতে পেরে গেছে, একটু সময় নেবে, খুব ধুরন্ধর ভূত তো। দেখো, এখন কোনো সময় কামাই করা চলবে না। দেখছো না ইংরেজরা আক্রমণ করবে বলে প্রস্তুত হচ্ছে। আরে এই সময় সলা পরামর্শ দরকার। রাজনীতিতে আমার কি প্রয়োজন মহারাজ? আমি তো ভাঁড়, লোক হাসানোই আমার কাজ। এখন ভাঁড়ের প্রয়োজন আছে। আমাদের মাথা যখন ক্লান্ত হয়ে যাবে তখন তুমি হাসাবে। কি মহারাজ, ঠিক বলেছি তো? এমন হাসাবো টের পেয়ে যাবেন মন্ত্রী মশাই। এবার রানীমার হাতে নবাব বাহাদুরের চিঠিটা দিয়ে দিলেই আমি মুক্তি পাবো। ওটা গিন্নি ঠিক করে নেবে, যতই হোক গোপাল ভাঁড়ের গিন্নি তো। কি ব্যাপার গোপালের গিন্নি, তুমি আমার সঙ্গে দেখা করতে চাও? গোপালের কি কিছু কথা আছে? আছে রান্নিমা, আছে। এই যে চিঠিটা আপনাকে দেবার জন্য পাঠিয়েছে, এটা আপনি পড়ে মহারাজকে দেবেন। নবাব বাহাদুরের চিঠি। আমি বুঝেছি, ঠিক আছে। সভার কাজ শেষ করে মহারাজ এলে আমি এই চিঠিটা মহারাজের হাতে দেব। ব্যাস, আমার বানর সেনার দল লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গেছে। হ্যাঁ, আমার গোলাও প্রস্তুত, একটা গোলাই যথেষ্ট। ব্যাস, আমরা নিশ্চিন্ত। নবাব বাহাদুরের চিঠিটা পড়লেন? পড়লাম। আমি তো ভাবতেই পারছি না রানী, আমার মন্ত্রী এতটা বদমাশ। গোপালের তুলনা নেই। মহারাজ এতক্ষণে জেনে গেছেন আশা করি। অসৎ মানুষ জিততে পারে না। এটা কি হচ্ছে গোপাল? কামানের মানে বোঝো? হ্যাঁ, কামান
মান ছাড়া কামান হয়? গোপাল, সব কামান ঠিকঠাক বসেছে তো? গোপালকে দিয়ে কামানের কি কাজ হবে মহারাজ? গোপাল কামানের কাছে দাঁড়িয়ে থাকবে, তুমি খোলা মাঠে তরোয়াল হাতে লড়বে। আমি আমি দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি ইংরেজরা আসছে ঘোড়া ছুটিয়ে। হ্যাঁ, আমাদের সৈন্য সামন্ত কোথায়? আমি আর বিজ্ঞানী হলাম সৈন্য, আর কামানগুলো হলো সামন্ত, আর আপনি হলেন সেনাপতি। নিন মহারাজ, মুখে কাপড় আর চোখে চশমা পরে নিন। চালাও কামান, গুম! হলো চোখ মুখ চলিয়ে ঢেকাল। Oh my God! কি হইতেছে? It's burning! চোখ মুখ জ্বলছে, যুদ্ধে কাজ নেই। বাড়ি চলো, বাড়ি চলো, বাড়ি চলো। সাহেব, তুমি আমাদের সঙ্গে মানে ভারতীয়দের সঙ্গে লড়তে এসেছো? তুমি জানো না আমাদের বুদ্ধি? দেখো দেখো, আমরা কিরকম নাক মুখ ঢেকে যুদ্ধ করতে এসেছি। সৈন্য সাহেবদের বন্দি করো। মন্ত্রী মশাই, সরি সেনাপতি মশাই, কেমন বুঝছেন? মন্ত্রী এখন বোঝবার অবস্থায় নেই, ওর চোখ নাক কান সব সব জ্বলছে। আহ, আহ, উহ, আহ, ওরে বাবারে, ওরে বাবারে, জ্বলে যাচ্ছে। ওরে বাবা, উহ। মন্ত্রী, এবার তোমার কৃষ্ণনগরে রাজা হওয়া তো আর হলো না। গোপালের বুদ্ধির কাছে সাহেবরা কি টিকতে পারে? লঙ্কা গুঁড়োর ঝালে। মহারাজ, এবার ফসলের অবস্থা কিন্তু খুব ভালো, সকলেই খুব খুশি, খেয়ে পড়ে থাকবে। এই যে ভালো ফসল হলো তার পিছনে আমার অবদান কিন্তু সবচাইতে বেশি, তাই আমার মাসোহারাটা যদি একটু বাড়িয়ে দেন তো ভালো হয়। মহারাজ, চাষবাস করার জন্য কিছুটা বুদ্ধি তো চাই মহারাজ। মন্ত্রীর সেটাও আছে কিনা আমি জানি না। মহারাজ, আমি তো চাষই করি, আপনি সেটা দেখতেও পান। এত বড় একটা রাজ্য চালাতে মাথায় চাষ করতে হয় না? মহারাজ, মন্ত্রীর মাথায় ওই গোলাপ চাষ খুব ভালো হবে মহারাজ। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের সঙ্গে আমার যতই শত্রুতা থাকুক, সেই গোপাল পর্যন্ত বলল আমার মাথায় গোলাপ চাষ ভালো হবে। মন্ত্রী মশাই বোধহয় জানেন না যে গোলাপ চাষে গোবর সার কাজ দেয় সবচাইতে বেশি। কার মাথায় গোবর বেশি তা নিশ্চয়ই মহারাজ জানেন। আচ্ছা গোপাল, তোমায় আমি দেখে নেব। প্রকাশ্য রাজসভায় তুমি আমায় অপমান করলে, সেই শোধ আমি নেব। তাহলে মন্ত্রী, আগে চাষবাসটা শিখে নাও, তারপর তো মন্ত্রিত্ব। আমার এই সামান্য জমি একটু কলমি শাক চাষ করেছি, বেশ ভালো ফলন হয়েছে। থেকে খানিকটা গোপাল দাদাকে দিয়ে আসি গিয়ে। বহুদিন দাবা খেলিনি, কিন্তু কার সঙ্গে খেলবো? ধুস, কবে যে গুলটে পুঁটিরা বড় হবে দাবা খেলতে পারবে কে জানে বাবা। গোপাল দাদাকে নিজের ক্ষেতে শাক খাওয়াতে পারবো ভেবে খুব ভালো লাগছে। আরে মন্ত্রী মশাই মনে হচ্ছে এদিকেই আসছে। কি খবর পুঁটির বাবা, এত শাক নিয়ে কোথায় যাচ্ছ? নিজের একটা ছোট্ট জমি আছে, সেখানে কলমি শাকের চাষ করেছিলাম, সেই শাক থেকেই কিছুটা গোপাল দাদাকে দিতে যাচ্ছি। বাহ 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 বাহ, বেশ ভালো চাষ করো তো তুমি। কি ভালো কলমি শাক! তা তুমি কি আমার জমিতে চাষ করবে? আমার 3 বিঘে জমি আছে, একটা জমিতে আখ চাষ হবে আর একটা জমিতে ধান। দেখো পুঁটির বাবা, অর্ধেক ভাগকেও যদি তোমার না পোষায় তবে আমি অন্য লোক খুঁজবো। না না, আপনার মতন উদার জমির মালিক আমি কখনো দেখিনি। আমি আপনার শর্তে রাজি। তা কবে থেকে চাষ শুরু হবে? আমার মনে হয় কাল থেকে শুরু করলেই ভালো হয়। ঠিক আছে ঠিক আছে, কাল সকাল থেকেই আমি চাষ শুরু করব। আরে এসো 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 পুটির বাবা, সঙ্গে করে কি এনেছো? আগে আমার এক টুকরো জলা জমি আছে, তুমি তো জানো, সেখানকার কলমি শাক আজ তুলেছি, আর তার থেকে খানিকটা তোমাকে দিয়ে গেলাম গোপাল দাদা।
তা বেশ করেছো বেশ করেছো, বেশ জমিয়ে আজ খাবো বুঝলে। তা হবে নাকি এক হাত দাবা? হ্যাঁ হ্যাঁ, হবে হবে। তবে তার আগে একটা কথা বলিনি, রাস্তায় মন্ত্রী মশাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন তার জমিতে চাষ করতে। আমার হাতে এখন কোনো কাজ নেই, তাই রাজি হয়ে গেলাম। ঠিক করেছি তো? হাতে যখন কোনো কাজ নেই তখন যা করবে সেটাই ঠিক। তবে মন্ত্রীকে তো আমি চিনি, একটু সাবধানে দরদাম করে নিও কেমন? তা হঠাৎ আমার বাড়িতে মন্ত্রী মশাই, বাড়িতে কি কেউ অসুস্থ হয়েছে নাকি? না, ঠিক তা নয়, আমার কিছু হয়নি। আসলে আপনি তো জানেন মহারাজ আমায় চাষবাস করতে বলেছেন, তাই চাষ সম্পর্কে কিছু জানতে আসলাম। আমি চাষের কি জানি? আমি তো মানুষের ওই অসুখ করলে ওষুধ দিতে পারি, তার চাইতে বেশি কিছু তো আমি জানিই না। দেখো বৈদ্য, আমার অসুখ করলে যেমন তুমি ওষুধ দাও, তেমনি ফসলকে তাগড়াই বানাতে গেলে কিছু ওষুধ তো লাগবেই, তাই না? আমি তোমার প্রশ্নের মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। তোমার মাথায় কি গোবর আছে? হ্যাঁ, আমার কথা বুঝতেই পারছো না? কার মাথায় গোবর আছে আর কার মাথায় ঘিলু আছে সেটা তো আমরা জানি। সব গোপালের ষড়যন্ত্র, নইলে তুমি আবার আমাকে অপমান করার সাহস দেখাও। বলছি বারবার আমাকে তাগড়াই একটা ওষুধ দেওয়ার জন্য, তা দিচ্ছই না। আর কিছু না হোক আঙুরের রস তো দিতে পারো। কে খাবে, তুমি না ফসল? আমি কিন্তু নিজের হাতে দিতে পারবো না। তুমি নিজে খাও বা ছড়াও বা গাছকে খাওয়াও, গোবরের সঙ্গে মিশিয়ে খাও, আমার কিছু বলার নেই। তবে আমি নিজের হাতে দিতে পারবো না। সব গোপালের ষড়যন্ত্র। না, ষড়যন্ত্র কেন, 32 যন্ত্র। এই আমি ওষুধ নিয়ে গেলাম। যখন এই আগগুলো ইয়া পালোয়ান হবে, তখন কিন্তু চাইতে শোনা আবার। মন্ত্রী, শুনলাম তুমি নাকি চাষবাস করছো। বাহ বাহ বাহ, শুনে তো খুব খুশি হলাম। হ্যাঁ মহারাজ, চাষের মধ্যে যে এত আনন্দ তা আগে জানতাম না। বাহ, গোবরে তাহলে পদ্ম ফুল ফুটছে। মহারাজ, গোপালের অপমান কিন্তু রোজ বাড়ছে। আপনি একটা বিহিত করুন। গোপাল, কথায় কথায় মন্ত্রীকে এভাবে অপমান করাটা কিন্তু ঠিক নয়। মহারাজ, এই ব্যাপারে আমি একটা কথা বলতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারো। বলো, তোমার প্রশ্নটা কি? মন্ত্রী মশাই চাষবাসের ব্যাপারে এতটাই পণ্ডিত, তিনি কাল আমার কাছে এসেছিলেন ওই মহাদ্রাক্ষারিষ্ট নিতে। তা এতে এমন কি অপরাধ আছে তা তো বুঝতে পারলাম না বৈদ্যমশাই। মন্ত্রী চাষবাস করছে, তার তো গায়ে বল বাড়াতে হবে। মহারাজ, মন্ত্রী মশাই এইসব বলবর্ধক ওষুধ নিজের জন্য নিচ্ছেন না। মন্ত্রীর বাড়িতে নিশ্চয়ই অসুস্থ কেউ আছে। না মহারাজ, সেটাও নয়। মন্ত্রী তার জমিতে ফলন বাড়ানোর জন্য মাটির সঙ্গে এই সব ওষুধ মেশাচ্ছেন। একেবারে অভিজ্ঞ চাষির মতোই চাষে পণ্ডিত হয়ে গেছেন আমাদের মন্ত্রী মশাই। গোপাল, এতে তোমার এত হাসি পাওয়ার কোনো কারণ নেই। তোমার মতো সবাই হাতি নয় যে একাই সব খেয়ে ফেলবে, মাটিকেও কিছু দিতে হয় মহারাজ। তাই আমি ঠিক করেছি ফলের আগে মাটিকে দ্রাক্ষারিষ্ট আর সারিবাদী সালসা খাওয়াবো। এটা কি অপরাধ? তার চাইতে এই সব ওষুধ তুমি খাও মন্ত্রী, তাতে চাষেরও লাভ হবে। মাটির খাদ্য তালিকায় রাজবৈদ্যের তো বলবর্ধক ওষুধ নেই। তুমি মাটির জন্য অন্য খাবার সংগ্রহ কর, কাজে লাগবে।
গিয়ে কোন পাল্লায় পড়লাম গোপাল দাদা, আমি তো পাগল হয়ে যাব। কাজটা হাতে নেওয়ার আগে তো আমার সঙ্গে পরামর্শ করনি, এখন কি আর করা যাবে বলো? তা বলে মাটিতে বলবর্ধক ওষুধ দেবো? যা মানুষের খাওয়া উচিত তা খাবে মাটি? এটা মেনে নেওয়া যায়? নিতে হবে, তবে সাবধানে থাকবে। মন্ত্রী মশাই লোকটা কিন্তু খুব সুবিধের নয়, বুঝলে? এখন অপেক্ষা করতে হবে কবে ধানের শীষ আসে, আখ কাটার সময় না আসে। দেখো দেখো কি তাগড়াই আঁক, আর ওদিকে ধান ফলেছে, আর তোমাদের গোপাল আমাকে চাষি বলে মানতেই চায় না। তুমি বলো পুঁটির বাবা, কত পরিশ্রম করেছি এই চাষ করার জন্যে, নইলে এই ফলন হতো? না না, তা হতো না। ভাগ্যিস আপনি এই সময়টা ঘুমিয়ে কাটিয়ে দিলেন, নইলে কি যে হতো কে জানে। আপনি মাঝে মধ্যে এখানে না আসলে ফলন আরো ভালো হতো। এবার তো ভাগাভাগিটা সেরে নিতে হবে, তাই না? হ্যাঁ, সেটার খুব দরকার। দেখো, তোমার সঙ্গে আমার যে সম্পর্ক, তাতে আমি খুশি হয়ে তোমাকে আখের ডগার দিকগুলি দিলাম। দেখো আমি কত দয়ালু, ডগার ভাগ তোমাকেই ছেড়ে দিলাম। কেমন, খুশি তো? আগে মন্ত্রীমশাই, আপনি সত্যিই খুব দয়ালু। নিজে খারাপ দিকটা নিয়ে আমায় ভালো দিকটা দিলেন। তাহলে ধানের ভাগ কি করে হবে? কেন, আখের ক্ষেত্রে যা হয়েছিল ঠিক তার উল্টোটা হবে। আমি নেব ডগার দিক, আর তুমি নেবে গোড়ার দিক। কি ভালো হলো না? ঠিকই বলেছেন। আমি কেন সবসময় ডগার দিক নেবো? ধানের ক্ষেত্রে আপনি ডগার দিকটা নিন, তাহলে আমাদের মধ্যে আর কোনো গোল বাঁধবার সম্ভাবনা নেই। দাবার ছক সাজিয়ে বসে আছি, পুটির বাবার দেখা নেই। আচ্ছা, কতক্ষণ এভাবে থাকা যায়? না, পুটির বাবাকে ভালো খেলা শিখিয়েছি, কিন্তু বিষয় বুদ্ধি শেখাতে পারিনি। ওদিকে ওর মনই নেই, তো শিখবে কি? ওই তো এসে গেছে। কি গো পুটির বাবা, কি নিয়ে এলে? আগে গোপাল দাদা, মন্ত্রী লোকটার মনটা কিন্তু ভালো। সেই যে আখ চাষ করেছিলাম না, সেই আখের অর্ধেকটা নিয়ে আসলাম। কি ভালো লোক, আমায় আখের ডগাটা দিয়ে নিজে গোড়ার দিকটা নিল। আজকের দিনে এমন লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, তাই না? না না, এরকম লোক চিরকালই ছিল। যেমন তুমি আমার সঙ্গে দাবা খেলেও তোমার বুদ্ধি শুদ্ধি একটুও পারলো না। কেন, আমি ভুলটা কি করলাম? আখের ওপরের দিকটায় থাকে শুধু পাতা, আর গোড়ার দিকে থাকে রস। তোমার হাতে শুকনো ডান্ডা আর কিছু পাতা দিয়ে ওই মন্ত্রী বেটা আসল রসের দিকটাই নিয়ে নিয়েছে গো। যাও, তোমার হাতের আখ নিয়ে জঙ্গলে ফেলে এসো। আর কিচ্ছু করার নেই গো পুটির বাবা। আমাকে এতদিন খাটিয়ে কয়েকটা পাতা আর শুকনো ডান্ডা দিয়ে মন্ত্রী মশাই এত বড় চালাকি করলো। গোপাল দাদা, এর একটা প্রতিকার করতে হবে। ধানের ব্যাপারে এইরকম কিছু করতে পারবে না। আমি ওখানে গোড়ার দিকটা নিয়েছি, এবার মন্ত্রী মশাই নাকাল হবে। এটা আর গোপাল দাদাকে বললাম না। বেশ তো বোকা বানালেন আখের বেলা। নিজে রসালো গোড়াটা নিয়ে আমাকে দিলেন ডগার শুকনো দিকটা। ধানের বেলা কিন্তু সেটি হবে না। আমি নেবো গোড়ার দিক, আর আপনি নেবেন আগার দিক, ঠিক আছে? দেখো পুঁটির বাবা, আসলে তোমার ভাগ্যটাই খারাপ। দু ধরনের আখ হয়। এক ধরনের আখে ডগাটা রসে ভরা থাকে, আর এক ধরনের আখে গোড়ায় রস থাকে। তা আমি কি করে জানবো যে তোমার লাগানো আখের গোড়ায় রস আছে, আগায় শুধু পাতা? এবারে ধানের ভাগ হোক, তারপর বুঝবো কত ধানে কত চাল। আজ পুটির বাবা ধানের ভাগ নিয়ে আসবে, দেখি মন্ত্রী ওকে কতটা ঠকায়। তারপর তো আমি আছি। এমন একটা বুদ্ধি ঠিক বেরিয়ে যাবে যখন মন্ত্রী আর পালিয়ে বাঁচবেন। এই বলতে না বলতেই পুটির বাবা হাজির। তাও পুটির বাবা, ধান ভাগ হলো? আগে মন্ত্রী মশাইকে দিয়েছি মুখের মতন জবাব। একেবারে গোড়ার দিকে ধান সব নিয়ে এসেছি গোপাল দাদা। মন্ত্রী কেঁদে কুল পাবে না। ঠিক যা ভেবেছিলাম তাই হয়েছে। পুটির বাবা, তুমি পেয়েছো খড়ের দিকটা, আর মন্ত্রী পেয়েছে ধানের শীষের দিকটা। যে শীষ থেকে ধান হয়
আর তুমি পেয়েছো সেদিকটা যা গরু ছাড়া আর কেউ খায় না। এইভাবে মন্ত্রী আমাকে ঠকিয়ে দিল। এত দিনের পরিশ্রম আমার জলে গেল। কত কষ্ট করে এই ফসল আমি ফলিয়েছি। জলে কিছুই যায়নি পুটির বাবা, আমার উপর আস্থা রাখো। একদিন না একদিন এমন একটা বুদ্ধি বার করব যে মন্ত্রী একেবারে কেঁদে কুল পাবে না। হ্যাঁ, গোপালের সঙ্গে খুব প্রীত না? দিয়েছি একেবারে নাক ঘষে। রাজসভায় যে অপমান করেছে গোপাল, তার একটা জবাব দিলাম মাত্র। গোপালকে যদি না দিতে পারি, তাই গোপালের প্রাণের সখা পুঁটির বাবার ওপর দিয়েই দিলাম। গোপাল জানুক, দেখি ও কি করে। গিন্নি, গিন্নি, ও গিন্নি, আরে দেখো তোমার জন্য কি এনেছি। একেবারে গাছ থেকে পাড়া টাটকা কুমড়ো। আজ জমিয়ে কুমড়োর ঘন্ট খাবো। ভালো করে রাঁধো তো। এটা কি কুমড়ো না ঘোড়ার ডিম? একেবারে ডাঁটি দিয়ে পোকা বেরোচ্ছে। তোমার কি চোখ নেই, দেখতে পাও না? কি বলছো গিন্নি? দোকানে যে বললো আজই চাল থেকে পেড়ে এনেছি। হ্যাঁ, কুমড়ো তো চাল থেকে পারবে গো, তাল গাছ থেকে তো নয়। হ্যাঁ গো, কুমড়োটা দেখেও চিনতে পারলে না কার সঙ্গে মিল আছে? কার সঙ্গে গো? ঘোড়ার ডিমের সঙ্গে গো। ঘোড়ার ডিম? কি বললে? ঘোড়ার ডিমের সঙ্গে? আচ্ছা গিন্নি, যা একটা বুদ্ধি দিলে না, এবার আমি দেখে নেব মন্ত্রীকে। ঘোড়ার ডিম দেখাবে নাকি? এই দেখাও, সংসারটা গোল্লায় যাক। ছি 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 গোপাল, আমার মন্ত্রীর এরকম আচরণ আমি আমি কখনোই সহ্য করব না। এইভাবে পুটির বাবাকে ঠকিয়ে দিল মন্ত্রী। আমার রাজ্যে সবাই সমান, সে মন্ত্রী বলে আমি তাকে অপরাধের পরও রেহাই দেব, তা তো হতে পারে না গোপাল। মহারাজ, কেউ ঠেকে শেখে, কেউ দেখে। মন্ত্রীকে শায়েস্তা করার জন্য ওকে এমন শাস্তি দিতে হবে যাতে সে কোনোদিনও ভুলতে না পারে। আমি তো মন্ত্রীকে সেরকম শাস্তি দিতে চাইছি। মহারাজ, মন্ত্রীকে শুধু শাস্তি দিলে হবে না, তাকে বুদ্ধির লড়াইতে পরাস্ত করতে হবে। আপনাকে আমার দুটি অনুরোধ আছে। এক, আমাকে একটা ঘোড়া ধার দিতে হবে। আর দ্বিতীয়টা হলো, কাল যদি দয়া করে রাজসভায় ঘোষণা করে দেন যে সভার সদস্যরা যদি তাদের ঘরের সবচাইতে দামি দুটো সম্পদ আপনাকে দেখাতে পারে, তবে সেই একই জিনিস তাকে দ্বিগুণ ফেরত দেওয়া হবে। এবার এমন কি কাজ? তুমি ঘোড়াশালা থেকে একটা ঘোড়া আজই নিয়ে যাও, আর কাল না হয় আমি তোমার মতো ঘোষণাটা করে দেব। খুশি? কিন্তু তাতে কি মন্ত্রী শাস্তি পাবে? মহারাজ, আপনি আমার উপর আস্থা রাখুন, দেখুন শাস্তি কি করে দেওয়া যায়। সাদা রং এনেছিস গুলটে? হ্যাঁ, নিয়ে এসেছি। এই দেখ না। দাদু কি বলে গেছে শুনেছিস তো? এই কুমড়োটাকে এমন ভাবে সাদা রং করতে হবে যেন বোঝাই না যায় যে এটা একটা কুমড়ো। হ্যাঁ রে বাবা, এভাবেই করছি। দাদু নিজেই চিনতে পারবে না যে এটা আগে কুমড়ো ছিল। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, আরে বাইরে আসুন, দেখুন কেমন ঘোড়াটা কিনলাম। মন্ত্রী মশাই, ঘোড়ায় চড়ে এসেছে? মানে গোপাল ঘোড়া কিনেছে? অবাক কাণ্ড! এত মোহর ও পেল কোথা থেকে? ঘোড়াটা কেমন হয়েছে বলুন তো মন্ত্রী মশাই? ভালোই, কিন্তু অনেক খরচা পড়ে গেল তো। হ্যাঁ, তা একটু তো পড়বেই। আমি দামি ঘোড়াটা একটু বেশি দাম দিয়ে কিনলাম, বুঝলেন। চড়বো যখন তখন ভালো ঘোড়াতেই চড়বো। হ্যাঁ হ্যাঁ, তা ভালোই গোপাল। এরকম একটা ঘোড়া কেনার খুব ইচ্ছে আমার আছে। কোথায় পাওয়া যাবে বলো তো? কেন? ওই তো শেখ আলমের কাছে। তার ঘোড়াশালাটা একদম নগরের পূব দিকে, বুঝলেন। আজ রাতেই যাব, গিয়ে একটা ঘোড়া কিনতেই হবে। একটা নয়, দুটো কিনবো।
তাহলে মহারাজ আমায় 4টে ঘোড়া দেবেন। গোপালের চাইতে বেশি ঘোড়া হবে আমার। আরে ভাই গোপাল, তুমি আমার দোকানে ঘোড়া কিনবে? ভাই তোমার ঘোড়াই মহারাজের সবচাইতে পছন্দের। আজ আমার একটা উপকার করতে হবে ভাই। আমাদের মন্ত্রী আজ তোমার কাছে আসবে ঘোড়া কিনতে, কিন্তু মন্ত্রীর তেমন মোহর নেই। মন্ত্রীকে একটু বেকুব বানাও। তুমি লুকিয়ে থাকো। এই আমি দাড়ি আর জব্বা পরে শেখ আলম হলাম, আর এই কোণে আমি একটা জিনিস রাখলাম। আরে ঠিক আছে ঠিক আছে, তুমি মন্ত্রীর সঙ্গে যত খুশি মজা করো, আমিও দেখে মজা পাবো। এই দেখো আমার ছদ্মবেশ। মন্ত্রী চিনতে পারবে না তো? আরে মন্ত্রী তো কোন ছাড়, তোমার বিবিও তোমাকে চিনতে পারবে না। শেখ আলম, ও শেখ আলম, আছো নাকি? হ্যাঁ, আমি শেখ আলম। কি চাই বলুন? আমি দুটো ঘোড়া কিনবো, ভালো ঘোড়া আছে তো? আমার কাছে যেসব ঘোড়া আছে তার সবকটাই আরবি ঘোড়া, অনেক দাম পড়বে। এই ধরুন এক একটা ঘোড়া 5,000 সোনার মোহর। এত মোহর তো আমার কাছে নেই। তাহলে একটা কাজ করুন, আমার কাছে একটা ঘোড়ার ডিম আছে, তার ভেতরে আছে দুটো ঘোড়া। আপনি ডিমটা নিয়ে যান, কালকেই ডিম ভেঙে বাচ্চা বের হবে, সস্তায় দিয়ে দেবো, মাত্র 5 মোহর। দাও দাও, এক্ষুনি দাও। এই নিন, যত্ন করে রাখবেন, ভাঙবেন না যেন। আমার ঘোষণা মতো আজ সবাইকে তার সেরা সম্পদ আনতে বলা হয়েছিল। তা সবাই কি এনেছে? আগে হ্যাঁ মহারাজ, আমি এনেছি। গোপাল, তুমি এনেছো? নিশ্চয়ই মহারাজ, আমার ঘোড়া বাইরে আছে, আপনি দেখে আসতে পারেন। মন্ত্রী, তুমি আগে তোমার সম্পদ দেখাও। আমি তোমার আনা জিনিসটা দেখতে খুব উৎসাহিত বোধ করছি। এই যে মহারাজ, আমি একটা ঘোড়ার ডিম নিয়ে এসেছি। এর মধ্যে দুটো ঘোড়া আছে। আজই ওরা ডিম ফুটে বার হবে, একটু অপেক্ষা করুন, দেখতে পাবেন। এবার আমাকে 4টে ঘোড়া কিন্তু দিতে হবে মহারাজ। নিশ্চয়ই নিশ্চয়ই, ঘোড়া যদি ডিম পাড়ে তবে তোমাকে 4টে কেন, 400 ঘোড়া আমি দিতে পারি। গোপাল, মন্ত্রীর ঘোড়ার ডিমটা আমার হাতে দাও তো। এই নিন মহারাজ, মন্ত্রীর বহু মূল্যবান ঘোড়ার ডিম। গোপাল, এবার পুঁটির বাবাকে ডাকো, আমার দরকার আছে। শোনো পুঁটির বাবা, মন্ত্রীর মাথায় এই ঘোড়ার ডিমটা ভাঙো। মহারাজ, এই ডিমের মধ্যে দুটো ঘোড়া আছে। তাই? বাহ, তাহলে তোমার মাথায় ঘোড়ার ডিমটা তো আগে ভাঙা হোক, তারপর দেখা যাবে ভেতরে কটা ঘোড়ার বাচ্চা আছে। আখের যদি ডগাতে রস থাকতে পারে, ধানের যদি গোড়ায় চাল থাকতে পারে, তবে তো বলা যায় না, ঘোড়া ডিমও পারতে পারে। উঠি বাবা, কি হলো? এক্ষুনি মন্ত্রীর মাথায় ঘোড়ার ডিমটা ভাঙো। এই ভাঙলাম মহারাজ। আমার মাথায় কি কিলবিল করছে? পোকা? মহারাজ, আমার শরীর পোকায় ভরে গেছে, কিন্তু আমার ঘোড়া দুটো কোথায় গেল? তোমার খেতে আখ চিবোচ্ছে। উটির বাবা, ধানের খেতে মন্ত্রীকে বাইরে নিয়ে গিয়ে খড়গুলো খাওয়াও, আর না খেতে চাইলে আখের ডান্ডা দিয়ে মাথায় বাড়ি মেরে মেরে খাওয়াবে। আর মন্ত্রী, তুমি যেভাবে পুঁটির বাবাকে ঠকিয়েছো তার ক্ষতিপূরণ কিন্তু তোমায় দিতে হবে, যা তোমার মাসোহারা 3 গুণ। মহারাজ, এত মোহর আমি পাবো কোথায়? এখন থেকে 3 মাস তুমি বিনা মোহরে মন্ত্রীগিরি করবে এখানে, আর এটাই তোমার শাস্তি। কুটির বাবা, তুমি মন্ত্রী মশাইকে আদর করে খাওয়াও, যত্নের যেন কোনো ত্রুটি না হয়। মন্ত্রী মশাই নিন, ভালো করে খড় চিবিয়ে খান। আমি বরঞ্চ আপনাকে একটা ছড়া শোনাই। মন্ত্রী মশাই মস্ত
পাজির ডিম, লোক থাকালেই খেতে হবে যমজ ঘোড়ার ডিম। শোনো, তোমাদের সকলকে একটা কথা বলতে চাই। বলুন মহারাজ। তোমাদের রানীমা ব্রত রেখেছে, সামনেই তো রাখি পূর্ণিমা। তো সেদিন তোমাদের রানীমা বড় করে ভগবানের পুজো করে নরসেবা দেবে। মহারাজ, আমার একটি ছোট্ট প্রশ্ন আছে। তোমার আবার কি প্রশ্ন গোপাল? মহারাজ, আমাকে দেখতে কেমন? কেন কেন গোপাল, হঠাৎ এই প্রশ্ন কেন? বলুন না, আমাকে দেখতে কেমন? মানে ঠিকঠাকই তো আছে। মানে মানুষ মানুষ মনে হয় তো? এ আবার কি কথা? তুমি তো মানুষই। গোপালের মতিভ্রম হয়েছে মহারাজ। যাক বাবা, এখন একটু নিশ্চিন্ত হলাম। আমি তাহলে মানুষ। গোপাল, তোমার কি পেট গরম হয়েছে? রাজবৈদ্য, দেখো তো গোপালের কোনো পাচন টাচন লাগবে নাকি? না মহারাজ, পেট একদম ঠিক আছে। আরে পেটটাকে তো ঠিক রাখতেই হবে মহারাজ। আসলে আমি ছোটবেলা থেকে জানতাম মানুষ মানেই নর, রানীমা নরসেবা দেবেন। তাই আমি সেই নরসেবায় আহার গ্রহণ করতে পারবো কি না সেই নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছিলাম। কিন্তু এখন ঠিক আছে, কারণ আপনি তো বলেই দিলেন আমি মানুষের মতো দেখতে, আর মানুষ মানেই নর। সত্যি গোপাল, তুমি পারো বটে। আরে আমি তোমাদের সকলকে নিমন্ত্রণ করতাম, আর তার জন্যই তো তোমাদের কাছে কথাটা বললাম। তাও আমি যে মানুষ সেটা আগে থেকেই জেনে নিলাম। বলা তো যায় না, হয়তো আমাকে মানুষের তালিকা থেকে আপনি বাদই দিয়ে দিলেন। না 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 না, তোমাকে ছাড়া কোনো ভোজ জমে নাকি? হ্যাঁ, তোমাদের সকলের রাখি পূর্ণিমার দিন আমার রাজবাড়িতে নরসেবার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা গোপাল, শোনো, মহারানী তোমাকে ডেকেছেন। সভা শেষ হলে মহারানীর সাথে একবার দেখা করে নিও। আচ্ছা মহারাজ। আচ্ছা তাহলে সভা আজকের মতো এখানেই শেষ হলো। মহারাজ, আপনি গোপালকে আসতে বলেছেন তো? হ্যাঁ, আমি তো বলেই আসলাম। চলে আসবে হয়তো এক্ষুনি। আসতে পারি মহারাজ? এসো এসো গোপাল, এসো। কিন্তু গোপাল, এত দেরি করলে কেন? এই ছোট ছোট দুটো পাতে আর কাজ হচ্ছে না মহারাজ। মনে হচ্ছে এবার আরো দুটো পা লাগবে। রানীমা আমাকে ডেকেছেন? হ্যাঁ গোপাল, তোমার সাথে একটা দরকার আছে। বলুন রানীমা। গোপাল, রাখি পূর্ণিমার দিন আমি ঠিক করেছি নরনারায়ণ সেবা করব। হ্যাঁ মহারাজ, বললেন সভাতে। হ্যাঁ হ্যাঁ, কি কি রান্না করা যায় বলো তো সেদিন? রান্না রান্না হ্যাঁ, ওই খিচুড়ির সাথে লাবড়া, চাটনি, পাঁপড়, পায়েস এইসব করলে কেমন হয় রানীমা? বেশ ভালোই হয়। আপনি কি বলেন মহারাজ? না না না, ও সব লাবড়া টাবড়া করার কোনো দরকার নেই। তাহলে খিচুড়ির সাথে কি করব? কত কিছু আছে। লাবড়ার জায়গায় আলুর দম করো, বা অন্য কিছু। কিন্তু মহারাজ, ওই খিচুড়ির সাথে লাবড়াটাই ভালো যাবে। আমি যখন একবার না করে দিয়েছি, লাবড়া হবে না মানে হবে না। তার মতো লাবড়া কেউ বানাতে পারবে না। তোমরা ওই আলুর দমটাই করো, বুঝলে? রানীমা, মহারাজ কার কথা বললেন? সে অনেক কথা গোপাল, শুনি না একটু। মহারাজের আদরের বোনের কথা মহারাজ বলছেন। বোন? মহারাজের বোন আছে নাকি? হ্যাঁ গোপাল। সেই বোন এখন কোথায়? পাশের রাজ্যে তার বিয়ে হয়েছে, কিন্তু সেই রাজ্যের সাথে মহারাজের বনেই বনা না হওয়াতে মহারাজ বলে দিয়েছে ওই বাড়ি থেকে কেউ যেন এই রাজবাড়িতে না আসে। ও আচ্ছা, তাই মহারাজ আমাদের সকলকে বলে দিয়েছেন ওই রাজ্যের সাথে কেউ যেন যোগাযোগ না রাখে। তাই মহারাজের বোনও রাজবাড়িতে আসা বন্ধ করে দিয়েছে। সেই থেকে মহারাজও লাবড়া খাওয়া ছেড়ে দিয়েছেন, কারণ মহারাজের মতে তার বোনের মতো অমন লাবড়া কেউ রান্না করতে পারে না। তাই মহারাজের মনটা খারাপ হয়ে গেল লাবড়ার কথা শুনে। হ্যাঁ, মহারাজ মনে মনে খুব কষ্ট পাচ্ছেন, আর মহারাজের বোনও হয়তো খুব কষ্ট পাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে গোপাল, এখন তুমি এসো। আচ্ছা রানীমা।
না, মহারাজের বোনের সাথে আমাকে যে করেই হোক মহারাজকে মিলিয়ে দিতে হবে। কিন্তু কি করা যায়, কি করা কই গো যায়? হ্যাঁ? এই কোথায় গেলে হ্যাঁ? ওই আবার আসছেন আমার মাথা চিবোতে। হ্যাঁ গিন্নি, বলো। এই 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 এই, এই ফিস ফিস করে কি বললে গো হ্যাঁ? কই না তো, কিছু না তো। না, আমি দিব্যি দেখলাম তুমি ফিস ফিস করে বকছিলে। নিশ্চয়ই নিশ্চয়ই আমার নিন্দে করছিলে হ্যাঁ? এই রে, আরে না না, তোমার নামে আমি নিন্দে করতে পারি গিন্নি। কি যে বলো, সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, তোমার বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি এই 3 সত্যির নামে দিব্যি কেটে বলছি, সত্যি সত্যি সত্যি। এবার বিশ্বাস হয়েছে তো? আচ্ছা, হাতে ওটা কি এনেছো? মুড়ি বাতাসা নাকি? হ্যাঁ। কই দাও 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 দাও, বড্ড খিদে পেয়েছে গিন্নি, দাও। এই দুপুর বেলাও তো সেরকম কিছু খেলে না দেখলাম, সেই জন্য একটু মুড়ি বাতাসা নিয়ে এলাম। হ্যাঁ হ্যাঁ গো, পুরি টুরি সব ঠিক আছে তো? হ্যাঁ 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 গিন্নি, শরীর একদম ঠিকই আছে বুঝলে। না গিন্নিকে এক্ষুনি কিছু বলা যাবে না। দুপুরে কেন জানি না খেতে ইচ্ছা করছিল না বুঝলে। ও ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে মুড়ি বাতাসা চেপাও গো, আমি রাতের রান্না বসাই। হ্যাঁ 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 ঠিক আছে। ও ও হ্যাঁ গো, একটা কথা বলতে ভুলে গেছিলাম। হ্যাঁ কি কথা গো? এ তোমার বোন গোপা গো এবার আসছে রাখিতে। সকালে তুমি রাজবাড়িতে যাবার জন্য বেরিয়ে যাওয়ার পর পুটির বাবা এসে খবর দিয়ে গেল গো। হ্যাঁ তাই নাকি? গোপা আসছে? হ্যাঁ গো হ্যাঁ। কিন্তু পুটির বাবা কিভাবে জানলো? পুটির বাবা তোমার বোনের বাড়ির ওইদিকে কাজে গিয়েছিল, তখন দেখা হয়েছিল, তখনই নাকি বলেছে। হ্যাঁ ও, তাহলে তো বাজার ঘাট করতে হবে গো গিন্নি, কতদিন পর বোনটা আসছে গো। গো ঘরে তো সেরকম কিছুই নেই। হ্যাঁ তুমি বরং মুদির দোকানে গিয়ে যা যা লাগবে আজকেই নিয়ে এসো। আচ্ছা, তুমি থলিটা দাও তাহলে। নরেন, আমাকে ওই 5 কেজি চাল, 1 কেজি মুগের ডাল আর 250 মতো গোটা গরম মশলা ঝটপট দাও দেখি। কি গোপাল, কি ব্যাপার? আরে বিজ্ঞানী যে, সেরকম কিছু না, রাখিতে আমার বোন আসছে এবছর, তাই ওই একটু একটু বাজার করে নিয়ে যাচ্ছি আর কি। আমিও তো সেই জন্যই এলাম, আমার বোন আসছে, কিন্তু একটাই দুঃখ। দুঃখ? কি হয়েছে বিজ্ঞানী, তোমার আবার কিসের দুঃখ? গোপাল, মহারাজ তো বলেছেন রাখির দিন আমাদের একটা ভোজের ব্যবস্থা করবেন, কিন্তু তুমি ভাবো সেই দিন আমাদের বোনেরা সব আসবে, কোথায় সবাই একসাথে বসে আহার করব। কিন্তু সেগুড়ে বালি, তাই তো? হ্যাঁ, আর মহারাজকেও তো কিছু বলতে পারছি না। আমার বোন আসছে, বিজ্ঞানীর বোন আসছে, তার মানে রাজসভার অনেকেরই বোন আসছে রাখিতে। পেয়েছি পেয়েছি, মহারাজের সাথে মহারাজের বোনকে মিলিয়ে দেবার এতক্ষণে একটা উপায় পেয়েছি। ব্যাস, এবার শুধু কাল সকাল হবার অপেক্ষা। হ্যাঁ। কি গোপাল, কি ভাবছো? কি এত ভাবছো গোপাল? কাল রাজসভায় আসলেই সব বুঝে যাবে। হ্যাঁ কই নরেন, দাও দাও দাও, আমার জিনিসগুলো দাও দেখি। নরেন, সব হিসেব ওই বাকির খাতায় লিখে রাখো, কেমন? আরে গোপাল, বলে তো যাও। দেখো কি কাণ্ড। ও গোপাল, যা। একটু ধৈর্য ধরো বিজ্ঞানী, কাল রাজসভায় সব বুঝতে পারবে, কেমন? কি যে চলে গোপালের মনে। নরেন, দাও দাও আমাকে ওই 4 কেজি গোবিন্দভোগ চাল দাও। গিন্নি, ও গিন্নি, আরে গিন্নি কোথায় গেলে? এই আসি আসি। হ্যাঁ, এই যে যা যা আনতে বলেছিলে তাই তাই সব নিয়ে চলে এসেছি। আচ্ছা দাও। গিন্নি, ওই রাতের রান্না হয়েছে তো? হ্যাঁ, এই তো হয়েই এসেছে। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বো বুঝলে। বাবা, আজ যে বড় তাড়াতাড়ি। কাল একটু পাশের রাজ্যে যেতে হবে বুঝলে,
কাল সারাদিন আর বিশ্রাম হবে না, তাই আজকে একটু ভালো করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, বুঝলে? পাশের রাজ্যে? কিন্তু কেন গো? দরকার আছে গিন্নি, দরকার আছে। এই দরকারটা কি সেটাই তো জানতে চাইছি গো। কি হয়েছে? কাজটা হয়ে যাক, সব বলবো তোমার। কি কাজ? আমাকে একটু বুঝিয়ে বলো। এত বুঝে তোমার লাভ নেই গিন্নি, শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন ভালোই ভালো সব কাজ হয়ে যায়। কি যে বলছো, সেই মুন্ডু মাথা কিছুই বুঝতে পারছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওসব ছাড়ো, ওসব ছাড়ো। বলো তো কি রেঁধেছো রাতে? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। হ্যাঁ, কি বলছো গিন্নি? মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট, তাও আবার তোমার হাতে? শুনেই তো আমার খিদে একেবারে চরচর করে 3 গুণ হয়ে গেল গো। যাও তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বাড়ি গিয়ে। হ্যাঁ, মহারাজ, একটা অসুবিধা হয়ে গিয়েছে। অসুবিধে? হ্যাঁ মহারাজ, রাখির দিন সবার বাড়িতেই তাদের বোন আসবে, তাহলে কিভাবে বোনকে ছেড়ে আমরা এখানে খাওয়া দাওয়া করব বলুন? আপনি বরং রানীমাকে বলুন অন্য একদিন নরসেবা দিতে। না না না, সে কি করে হয়? সব আয়োজন তো শুরু হয়েই গিয়েছে। আচ্ছা আচ্ছা, তোমরা তোমাদের বোনদের এখানেই নিয়ে আসবে, সবাই আমার রাজবাড়িতে রাখি পরাবে। ঠিক আছে তো? হ্যাঁ, তাহলে তো কোনো অসুবিধে নেই। তাহলে আর সমস্যা নেই। যাক, পরিকল্পনা অনুযায়ী প্রথম ধাপ হয়ে গেল। ব্যাস, এবার দ্বিতীয় ধাপের দিকে এগোতে হবে। হ্যাঁ, আগে রানীমাকে সব জানাতে হবে। এই যে শোন, আজ থেকে তোর 5 দিনের জন্য ছুটি। যা, গ্রামের বাড়ি থেকে ঘুরে আয়। আচ্ছা রানীমা। ব্যাস গোপাল, এদিকটা হয়ে গেল। তুমি এবার দুক্কা দুক্কা করে বেরিয়ে পড়ো দেখি। হ্যাঁ রানীমা, আমি এলাম তবে। হ্যাঁ, এসো গোপাল। আমি একটু অন্দরমহলে যাব। এইভাবে কেউ অন্দরমহলে যেতে পারে না। কি দরকার? দরকারটা আমার এই রাজ্যের রানীমায়ের সাথে। আমি রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যান, যান যান যান, আপনি ভেতরে যান। ধন্যবাদ। আসতে পারি? কে? আমি গোপাল, মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভাসদগণদের মধ্যে একজন। দাদা, একটু ভেতরে আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। দাদা কেমন আছেন? আছেন কোন রকম। আচ্ছা, আপনার কি দাদার সাথে দেখা করতে ইচ্ছে করে? ইচ্ছে করলেও বা কি উপায়? দাদা তো আমায় যেতে মানা করে দিয়েছেন, আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি চাই আপনার আর আপনার দাদার মধ্যে সব ভুল বোঝাবুঝি মিটে যাক। আর সেটা সম্ভব নয়, দাদার যা রাগ। আমি যদি বলি সম্ভব? কিভাবে? দাদা যদি বুঝে যায়? কিচ্ছু বুঝবে না। আপনি দয়া করে আপনার এই রানীর পোশাক ছেড়ে দাসীর পোশাক পরে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। বৌরানী, কেমন আছো? ভালো আছি, তোমাকে দেখে আরো আরো ভালো হয়ে গেলাম। তুমি কেমন আছো? হ্যাঁ, দাদার সঙ্গে কথা না বলে কি করে ভালো থাকা যায় বলো তো? এবার দেখবে সব সব ঠিক হয়ে যাবে, সব। মহারাজ আসছেন মনে হয়, আপনি তাড়াতাড়ি ঘোমটা দিয়ে মুখটা ঢেকে ফেলুন। এ কি গোপাল, তুমি এখানে? আসলে মহারাজ। আর ইনি কে? আমি বলছি, আমি আসলে আপনার দেখাশোনা করার জন্য আগের যে দাসী ছিল সে ছুটি নিয়েছে, তাই আমি গোপালকে বলেছিলাম একজন দাসী পেলে নিয়ে আসতে। গোপাল তাই নিয়ে এসেছে ওকে। আজ থেকে ওই আপনার সব দেখাশোনা করবে। প্রণাম দাদা। দাদা? কতদিন পর কারুর কাছ থেকে দাদা ডাকটা শুনলাম। কতদিন আমার বোনের মুখে
দাদা ডাক শুনিনি? নিশ্চয়ই মহারাজ দাদা ডাকটা শুনে মনে মনে বোনের কথা ভাবছেন। এইভাবেই একটু একটু করে দুই ভাই বোনকে এক করে দেব। একটু তাড়াতাড়ি করুন, আমি দেখলাম মহারাজ এইদিকেই আসছেন। মহারাজ এক্ষুনি হেসেলের সামনে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, এই এই হয়ে গিয়েছে। আচ্ছা আপনি চলে যান, বুঝলেন, আমি এই দিকটা সামলে নিচ্ছি। লাবড়াটা? এটা এখানেই থাক, তাহলেই তো মহারাজের নাকে গন্ধটা যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিও এই হেসেল ঘরের কোথাও একটা লুকিয়ে পড়ি। হ্যাঁ। কোথায় লুকাই, কোথায় লুকাই? হ্যাঁ, ওই চালের বস্তাগুলোর পিছনে লুকিয়ে পড়ি। উফ, লাবড়ার যা গন্ধ বেরিয়েছে, আমারই জিভে জল চলে আসছে। এই তো লাবড়ার গন্ধ, কিন্তু কেউ তো নেই। একবার চেখে দেখবো নাকি? হ্যাঁ, একবার বরং চেখেই দেখি। আরে এই তো আমার বোনের হাতে তৈরি লাবড়ার স্বাদ। আহা, একেবারে এক স্বাদ। কিন্তু এ কি করে সম্ভব? তাহলে কি আমার বোন রাজবাড়িতে এসেছে? না না না, তা কি করে সম্ভব? যাই রানীকে বরং জিজ্ঞাসা করি, এ লাবড়া কে তৈরি করেছে। রানী, আজকে লাবড়াটা কে তৈরি করেছিল? কেন, আপনি খেয়েছেন? মানে না না না, আমি খাইনি। ওই গন্ধ পেলাম তো, তাই বললাম। ও আচ্ছা আচ্ছা, নতুন যে দাসীকে রেখেছি সেই রান্না করেছে মহারাজ। ও আচ্ছা। মহারাজ, আমি বুঝতে পারছি আপনার মনের মধ্যে কি চলছে। কাল রাখি, ব্যাস কালকেই ভাই বোনে সব রাগারাগি মিটে যাবে। আর একটা দিন অপেক্ষা করুন মহারাজ। তাহলে গোপাল, আয়োজনটা বেশ জমিয়েই হচ্ছে, কি বলো? হ্যাঁ মহারাজ। এই তো বেলের শরবত এসে গেছে। নাও গোপাল, গলাটা এবার ভিজিয়ে নাও। আপনিও নিন মহারাজ। এই রে, বেলের শরবত খেলে তো আবার আমার পেটে সহ্য হয় না। এখন যদি আবার না নিই, সবাই আবার সেটা নিয়ে ঠাট্টা করবে। আহ, নিন মহারাজ নিন, পান করে দেখুন, খুবই সুস্বাদু। না 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 না, দাদার বেলের শরবত সহ্য হয় না। বেলের শরবত দাদাকে দেবেন না। আমার যে বেলের শরবত সহ্য হয় না, সেটা এই দাসী কি করে জানলো? এই কথা তো রানীও জানি না। কি যে হচ্ছে আমার সাথে, না কিছুই তো বুঝছি না। আজকে বোনটার কথা খুব মনে পড়ছে। নিজের বোন থাকতেও আমি রাখি পড়তে পারলাম না। না, আমার আর কিচ্ছু ভালো লাগছে না। কোথায় যাচ্ছেন মহারাজ? আমি আমার ঘরে যাচ্ছি রানী। আমাকে এখন আর ডেকো না, বুঝলে? মহারাজ কোথায় গেলেন রানীমা? নিজের ঘরে। গোপাল, মহারাজ মনে মনে খুব খুব কষ্ট পাচ্ছেন। তুমি সব বলে দাও এবার মহারাজকে। হ্যাঁ মহারানী, চলুন আমার সাথে। আমি যাব না। তোমাকে তো যেতেই হবে। মহারাজ আসছে একটু। এ কি মহারানী, গোপাল, তোমরা এখানে? আমি তো বললাম তোমাদের আমাকে এখন ডেকো না। চলুন মহারাজ, খাবার হয়ে গিয়েছে, খেয়ে নেবেন। আমার খিদে নেই গোপাল, তোমরা চলে যাও এখন। কেন খিদে নেই কেন? না না, আপনাকে যেতেই হবে।
আমাকে জোর করো না তো গোপাল, আমি খেতে পারবো না। আমার মন ভালো নেই। কি হয়েছে মহারাজ, আমাকে বলুন। তুমি পারবে পারবে আমার কষ্ট কমিয়ে দিতে? পারবে না, তাহলে বলে কি লাভ? বলেই দেখুন না মহারাজ, হয়তো কোনো উপায় বেরিয়েও যেতে পারে। মহারাজ, গোপালকে বলেই দেখুন না, ওর বুদ্ধি দিয়ে হয়তো ও ঠিক একটা উপায় বের করতে পারবে। শোনো শোনো তবে গোপাল, তোমাদের সকলের মতো আমারও একটা বোন আছে, কিন্তু আমার কি দুর্ভাগ্য দেখো, বোন থাকতেও রাখির দিনে আমাকে খালি হাতে ঘুরে বেড়াতে হচ্ছে। গোপাল, তুমি তো সব পারো, তুমি পারো না আমার বোনকে আমার কাছে ফিরিয়ে আনতে? হয়তো পারবো মহারাজ। পারবে? তুমি পারবে? আপনি চাইলে সেটাও হবে। কই, ভিতরে আসুন। কাকে ডাকছো গোপাল? গোপাল, এ কি তুমি দাসীকে কেন ডাকলে? এ কি বোন তুই? হ্যাঁ দাদা, আমি। আমার প্রথম থেকেই মনে হয়েছিল এই দাসী আমার বিষয়ে এত কিছু জানলো কি করে। তারপর সেদিন সেই লাবড়া। সব কিছু গোপালের পরিকল্পনা অনুযায়ী হয়েছে। মহারানী, তুমিও সব জানতে? হ্যাঁ মহারাজ, প্রথম থেকেই গোপাল আমাকে সব জানিয়েই করেছে। সত্যি গোপাল, তোমার কাছে যে কতভাবে আমি ঋণী হয়ে আছি, এর শোধ আমি হয়তো কোনো দিনও দিতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে মহারাজ, নিন নিজের দাদাকে পরিয়ে দিন। ব্যাস, সব হয়ে গেল। মহারাজের মানভঞ্জন হলো, এবার ভুরি ভোজটা সেরে ফেলা যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। খিচুড়ির সাথে লাবড়াটা যা হয়েছে না, দারুণ। কে করেছে বলুন তো? এ আমার বোনের হাতের রান্না ছাড়া কারুর হাতের রান্না হতেই পারে না। যাক, এত দিনে আমার ব্রত পালন সম্পূর্ণ হলো। খান, আপনারা ভালো মতো খান। অনেক খেয়ে ফেলেছি, শান্তি। গোপাল, তুমি এত কি করে খেতে পারলে? ভাবছি আবার প্রথম থেকে শুরু করব। বলি, আমি কি তোমাকে খেতে দিই না? চুরি করে কলা খাওয়ার কি আছে? কলা আমি চুরি করে খেয়েছি? আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মাথা খারাপ আমার হয়েছে না তোমার? একই কথা শুনি আজ মন্থরার মুখে। আমার মাথা আছে সেটা তোমার মুখেই প্রথম শুনলাম। মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। তা মাথা খারাপ হয়ে গেলে মানুষ কি করে আর কি না করে, তা কি পাগল বুঝে করে? এত যে বড় বড় কথা বলছো। কাল রাতে ওই এক নদী কলা একেবারে ছড়িয়ে ছড়িয়ে কে খেলো শুনি? তা খেয়েছো, বেশ করেছো, কিন্তু খোসাগুলো ফেলে দেবে তো? সকালে হোঁচট খেতে খেতে বেঁচে গেছি, আর হাড়গোড় ভাঙলে কে তোমাকে রান্না করে দিত বলো তো? আরে বাবা, আমি কলা খেয়ে খোসা ছড়িয়ে রাখবো? আমি কি পাগল? শুধু খাওনি, একেবারে পাক্কা চোরের মতো কলার খোসা ছড়িয়ে রেখেছো, যাতে আমি পা পিছলে মরি। এবার আমার কি হবে গো? আমার স্বামী আমাকে মেরে ফেলতে চাইছে গো। হায় আমার কপাল, আমি মরে গেলে পাগলটাকে কে দেখবে গো? এই ইলিশের পাতুরি রাঁধবে গো। চুপ চুপ চুপ। এই কেন চুপ করবো? আমার গলা নেই, শুনুক সবাই। আমার তাতে কি? চুপ করবে না তো? ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, যাবার সময় শ্যামা পদ ঝাঁকে একবার মাথাটা দেখিয়ে যেও গো। এই পাগল ভালো করতে আর কোনো জুড়ি নেই। হ্যাঁ, এ কি গোপাল, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? না মহারাজ,
মনটা ভালো নেই। আচ্ছা, আমাকে দেখে কি আপনার মনে হয় আমি চুরি করে বাড়ির কলা খেয়ে ফেলেছি? মহারাজ, গোপালের পক্ষে সবই সম্ভব। এবার কলা চুরি করে খেয়েছে, এরপর আপনাকে খাবে। এ তুমি কি বলছো মন্ত্রী? গোপাল আমাকে খাবে? তার মানে? এ কথা আমি বলিনি মহারাজ, বলেছে গোপাল স্বয়ং। বলেছে ও নাকি কলা চুরি করে খেয়েছে। এটা কি চুরি নয়? আর যে নিজের বাড়িতে চুরি করতে পারে, সে আপনাকেও চুরি করে নিয়ে যেতে পারে। এটা কোনো কথা হলো? গোপাল নিজের বাড়ির কলা নিজে খেয়েছে, সেটাকে তুমি চুরি বলছো? আমি কিছুই বলিনি মহারাজ, যা বলার গোপালই বলেছে। আমি শুধু মনে করিয়ে দিলাম। ওহ, এবার কাজের কথা শোনো। গোপালের সেসব কথা শুনে কি লাভ? ও বরঞ্চ কলা খেয়েই আসুক। আবার ঝগড়া? মন দিয়ে আমার কথা না শুনলে আমি কিন্তু সভা একেবারে মুলতুবি করে দেব। গোপালকে আপনি আগে চুপ করতে বলুন। গোপাল তো চুপ করেই ছিল, তুমি তো কথা বাড়াচ্ছ। হ্যাঁ, এটা বলছিলাম, নবাবকে খাজনা দেওয়ার সময় এসে গেছে। 5 ঘোড়া মোহর নিয়ে যেতে হবে নবাবের কাছে। তা আমি ভাবছি এই কাজে গোপালকেই পাঠাবো। কিন্তু মন্ত্রী কি আমায় যেতে দেবে? আমাকে একটু আগেই চোর বলেছে। খাজনার মোহর যদি আমি চুরি করে ফেলি? মহারাজ, আমি কিন্তু গোপালকে চোর বলিনি, ও নিজেই বলেছে। আর সত্যি বলতে কি, গোপাল খাজনা নিয়ে যাবে এটা আমি ঠিক মানতে পারছি না। কেন কেন কেন? তোমার আপত্তিটা কোথায়? প্রথমত, গোপাল নিজের মুখে স্বীকার করেছে যে ও চোর। দ্বিতীয়ত, ও চলে গেলে রাজসভা একেবারে নিস্তেজ হয়ে যাবে। আপনার মন গোপাল গোপাল বলে মাঝে মাঝেই কেঁদে উঠবে। খাজনা নিয়ে কে নবাবের কাছে যাবে? এটা রাজকার্যের মধ্যে পড়ে মহারাজ, সুতরাং আমি ছাড়া আর কে যাবে মহারাজ? এটা একেবারে ঠিক কথা বলেছ মন্ত্রী। হ্যাঁ, তুমি তাহলে খাজনা নিয়ে যাও। তার বলতে মহারাজ, এমন ভাবে নিয়ে যাব কেউ খুঁজেই পাবে না। এবারটা দাও মেরেছি না, একেবারে 3 পুরুষ পায়ের ওপর পা তুলে খাবো। আমরা কি কলা খাবো মন্ত্রী মশাই? আমি কি তোকে কলা খেতে বলেছি? এখন থেকে সোনা চিবিয়ে খাবি। এই নে, একটা ঘোড়া নিয়ে যা। কি আছে এর মধ্যে? কলা? হ্যাঁ, একেবারে পাকা কলা, তবে খাওয়ার জন্য নয়, মাটির তলায় রেখে দেওয়ার জন্য। মোহর ভাঙাবি আর খাবি 10 পুরুষ ধরে। এর মধ্যে কি আছে দেখ। মা, সোনার মোহর, এটা কার? কার আবার? তোদের। আমি কখনো তোদের না দিয়ে নিজে নিয়েছি? সে কথা কি আমরা কখনো বলেছি? আপনার দয়ার শরীর, তা এটা কোত্থেকে চুরি করলেন? এই ব্যাটার ছেলে, আমাকে চোর বললি? খুব খারাপ হবে। সে পরে নেবেন, আগে বলুন এখন কি কাজ করতে হবে? আরে খালি কাজ আর কাজ, সেটা হবে? তোরা তো জানতে চাইলি না এই মোহর আমি পেলাম কোত্থেকে। না বললে জানবো কি করে? এগুলো নবাবের খাজনা, পৌঁছে দিতে হবে নবাবের বাড়িতে, কিন্তু পৌঁছাবে না, চুরি হয়ে যাবে। কে চুরি করবে? আপনি? আবার কি, আমি 5 ঘোড়ার মধ্যে 4 ঘোড়া বাড়ির পেছনে পুঁতে দেবো, আর একটা ঘোড়া তোরা নিয়ে যাবি। সামান্য কাজ, তার জন্য 1 ঘোড়া মোহর ভাবা যায়? যা, এই 4 ঘোড়া মোহর আমার ঘরের পিছনে মাটির তলায় পুঁতে রাখ। না না মন্ত্রী মশাই, আপনার মন আছে। হ্যাঁ, সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি এমন সর্বনাশ হয়ে গেছে যে তুমি আজ মন্ত্রীর পোশাকটাই পরে আসতে ভুলে গেছো? যা হয়েছে তারপর কিছু যে পড়ে এসেছি সেটাই যথেষ্ট মহারাজ। আগে বলো তো কি হয়েছে? খাজনার 5 ঘোড়া মোহর চুরি হয়ে গেছে। কি 5 ঘোড়া মোহরই চোরে নিয়ে গেল, আর তুমি কিছুই বুঝতে পারলে না? আমি সারা রাত জেগে পাহারা দিয়েছি, কিন্তু চোর ধরতে পারলাম না। মহারাজ, মন্ত্রীর কাছে যে মোহর আছে সেটা তো কারোর জানার কথা নয়। মন্ত্রী, তুমি কি ফলাও করে এই কথাটা কাউকে বলেছো নাকি? আমি কি গোপালের মতো পাগল নাকি যে সবাইকে জানিয়ে দেব? মহারাজ, যতটুকু বুঝলাম তাতে মনে হয় মন্ত্রীর কাছের কোনো লোকেরই কাজ এটা। চমৎকার মহারাজ, আমার কাছের লোকটি এই কাজ করেছে। গোপাল সেটাই বলতে চাইছে তো? তার মানে বাঘা তেঁতুল আর বুনো ওল একই ব্যাপার? হ্যাঁ, একই ব্যাপার।
দুটোই তো গাছের ফল। বাহ, তাহলে তো হয়েই গেল। এবার বলুন, আপনি কি হবেন, বাঘা তেঁতুল না বুনো ওল? আগে তুমি বলো, তারপর আমি। আমি বুনো ওল। তেঁতুলকে কিভাবে বাগে আনা যায় তা আমি জানি। তা আমাদের আবার ডাকলেন? আরে গোপাল বড্ড বাড়াবাড়ি শুরু করেছে রে। মহারাজকে বলে কিনা আমার কাছের লোকেরাই চুরি করেছে। আপনার কাছের লোক বলতে তো আমাদেরকেই বোঝাচ্ছে। বুঝেছিস তাহলে? তার মানে গোপালকে আবার একটু ফাঁসাতে হবে। তাই একটা কাজ করতে হবে। কি কাজ মন্ত্রী মশাই? তেমন কিছুই করতে হবে না, শুধু তোদের মোহরের ঘরটা গোপালের বাড়ির পিছনে পুঁতে রেখে আসতে হবে। আমাদেরটা কেন মন্ত্রী মশাই? আপনার বাড়ির পেছনেই তো 4টে ঘোড়া মোহর রাখা আছে, সেগুলি রেখে আসলেই তো হয়। হ্যাঁ, সেগুলো কি আমার নাকি? সবই তোদের। আমি শুধু আমার বাড়িতে রেখেছি, তোদের কাছে রাখলে যদি আজে বাজে খরচা হয়ে যায় তাই। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন ওই মোহরগুলো কিন্তু আমাদের। হ্যাঁ, কি যে বলিস না, আমার কেন হতে যাবে? দেখবে তোরা আর দেরি করিস না, গোপালের বাড়ির পিছনে একটা ঘোড়া মাটির তলায় পুঁতে রাখিস। আর একটা কথা, গোপালের বাড়ির সামনে কয়েকটা মোহর ছড়িয়ে ছিটিয়ে রাখিস, যাতে লোকের চোখে পড়ে, মহারাজকে গিয়ে দেখাতে পারে। এ কি রে, রাস্তায় মোহর পড়ে আছে যে? আরে এটা তো মহারাজের ছাপ মারা মোহর। রাজকোষ থেকে কেউ চুরি করেছে। এক্ষুনি মহারাজকে খবর দেওয়া উচিত। চল চল চল, রাজসভায় যাই, চল। এই তোমরা কারা হঠাৎ করে রাজসভায় ঢুকে পড়েছো? আগে মহারাজ, আপনাকে একটা জিনিস দেখাবার ছিল। মন্ত্রী দেখো তো ওরা কি দেখাতে এসেছে। আরে এটা তো সেই মোহর যা চুরি হয়ে গেছে। এটা তোমরা কোথায় পেলে? রাস্তায় না কারো বাড়িতে? আগে কি বলবো, রাস্তায়। তবে গোপালের বাড়ির সামনে আরো আছে, দেখবেন? নিশ্চয়ই দেখবো। কার বাড়ির সামনে পড়েছিল বলে? আগে গোপালের বাড়ির সামনে রাস্তায় বেশ কয়েকটা পড়েছিল। আচ্ছা, এবার বুঝলাম চুরি কে করেছে। রাস্তায় মোহর পড়ে আছে দেখে তুমি বুঝে গেলে চোর কে? আগে হ্যাঁ মহারাজ, আপনি গোপালের বাড়িতে তল্লাশি নিন। আমার স্থির বিশ্বাস গোপালই এই চুরি করেছে। মন্ত্রী, তুমি কার সম্পর্কে এই অভিযোগ করছো সেটা জেনেই করছো তো? বিলকুল মহারাজ, গোপালের বাড়ির সামনে থেকে মোহর পাওয়ার পরেও যদি আপনার সন্দেহ থেকে থাকে তো বলবো গোপালের উপর আপনার অন্ধ ভালোবাসা আছে। মহারাজ, রাজার কর্তব্যই আপনার করা উচিত। মন্ত্রীর যদি ইচ্ছে হয় আমার বাড়িতে তল্লাশি নিতে পারে। এই অনুমতি দেওয়া আমার পক্ষে খুবই দুঃখজনক, কিন্তু আমি যে রাজার কর্তব্য তো আমাকে করতেই হবে। চলো আমরা গোপালের বাড়িতেই তল্লাশি নিই। আসলে বাধ্য হয়েই গোপালের বাড়িতে একটা তল্লাশি নিতে হচ্ছে। তুমি কিছু মনে করো না বৌমা, আসলে আমি তো রাজা, আমাকে সবার কথাই শুনে চলতে হয়। কিন্তু আমার স্বামী কি করেছে সেটা তো জানতে পারি। অত্যন্ত গর্হিত কাজ, চুরি।
যে সে চুরি নয়, খোদ নবাবের খাজনা, 5 ঘড়া মোহর তার কয়েকটা বাড়ির সামনে পড়েও ছিল। লোকে দেখতে পেয়ে রাজসভায় নিয়ে গিয়ে দেখায়। সুতরাং তল্লাশি আমাদের নিতেই হবে। আমার স্বামীর কোনো দোষ নেই। মহারাজ মহারাজ তল্লাশি নিতেই পারেন। পেয়েছি মহারাজ, রান্নাঘরের উনুনের পাশে মোহরের ঘড়া পেয়েছি। বাকি ঘোড়াগুলি খুঁজে দেখ, নিশ্চয়ই এখানেই আছে। আর মোহরগুলো আমাকে দেখা, চোরাই মোহর আমি ঠিক চিনতে পারবো। এই নিন মোহর। দেখি দেখি দেখি, আরে এগুলোই তো সেই মোহর। মহারাজ এবার বুঝতে পারছেন চোরকে? আমি না বুঝে কিছু বলি না মহারাজ। এবার আপনি কি করবেন তা ঠিক করুন। গোপাল, বাকি মোহরের ঘোড়া কোথায়? এটা একটা চক্রান্ত মহারাজ। আমি যদি মোহর চুরি করতাম তবে তা নিজের বাড়িতে রেখে দিতাম। মহারাজ, চোর হাতে নাতে ধরা পড়েছে। এবার নিশ্চয়ই আপনি বিশ্বাস করছেন যে গোপাল ছাড়া এই কাজ আর কেউ করতে পারে না। এটা তুই কি করলে বলো তো গোপাল? আমার এত দিনের বিশ্বাস তুমি ভেঙে দিলে। আমি ভাবতেই পারিনি যে তুমি এই কাজ করতে পারো। মহারাজ মহারাজ যদি অনুমতি দেন তো বলি এমন কি হতে পারে না এই মোহর কেউ আমাদের বাড়িতে লুকিয়ে রেখেছে আমার স্বামীকে ফাঁসিয়ে দেওয়ার জন্য? বাহ, চমৎকার! চোর চুরি করে সেই চুরির মাল রেখে গেল আরেকজনের বাড়িতে। এমন চোর আমি জীবনে দেখিনি। মহারাজ, আমার বাড়ি থেকে যখন মোহর পাওয়া গেছে তখন আমায় কি শাস্তি দেবেন বলুন? আমি মাথা পেতে নেব মহারাজ। মহারাজ, গোপাল নিজেই স্বীকার করে নিয়েছে যে ওই চোর। সুতরাং এবার ওকে শাস্তিটা দিয়ে দিন। গোপাল, সামনে 2 দিনের মধ্যেই 5 ঘোড়া মোহর তোমায় জরিমানা হিসেবে দিতে হবে। আর সেই মোহর যাবে নবাবের কাছে। এটাই কিন্তু তোমার শাস্তি। গিন্নি, সকালেই আমাকে কলাচোর বলেছ, দেখলে তো কি করে তা ফলে গেল। বালাই ষাট, তুমি চুরি করেছো তার যাই হোক আমি বিশ্বাস করি না। তবে মহারাজ এটা ঠিক করলেন না, বিনা দোষে তোমাকে শাস্তি দিলেন। বিনা দোষে আমাকে শাস্তি দেওয়া এত সহজ নয়। আমার নাতি নাতনিরা আছে না? গোপালকে একেবারে হাতে নাতে ধরে মহারাজের কাছে প্রমাণ করে দিয়েছি যে চোর কে। দিয়েছি নাক ঘষে। গোপালকে 2 দিনের মধ্যে 5 ঘোড়া মোহর দিতে হবে, মহারাজের হুকুম। সে